শুনুন, বলুন। ডোরাকে নিয়ে কাল আমি বাড়ি ফিরেছি। আমার বিয়েটাকে নিয়ে বাড়িতে একটা ঠান্ডা লড়াই চলছে। তারই মধ্যে জানতে পারলাম লিপিকা নামে একটা মেয়েকে আপনারা কিডন্যাপ করে আনছিলেন। তখন আমার ভাই তন্ময় মারপিট করে মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু স্যার, আগে আমায় শেষ করতে দিন। আমার দাদা ব্যাপারটা জানতে পেরে থানা থেকে সেপাই নিয়ে আসতে মল্লি মইটা সার্চ করতে। এখন আপনি কি করে ম্যানেজ করবেন ঠিক করে নিন। কি করে যাবে? সেটা ভয় করলে চলবে না। আমাদের মধুচক্রের মেয়েগুলো নিশ্চয়ই বাইরে গেছে, এখন ফেরার কোনো সম্ভাবনা নেই। চিন্তা করো কিভাবে কি ম্যানেজ করবে। আমিও চিন্তা করছি। আমি ডায়েরিটা নিয়ে এসেছি। আরে বাবা, ওই ডায়েরিতে আছে 5,000 টাকার চেক। ওটা ছোট বাবুকে ধরিয়ে দাও। মিস্টার মল্লিক, সামনের সপ্তাহে ঠিক এমনি একটা ডায়েরি। না স্যার, এবার ডায়েরি নয়, তাহলে মৌদিমণির জন্য একটা 2 ভরি সোনার সিঁদুর কৌটো। সিঁদুর কৌটো। আমার বইয়ের স্মৃতি নেই। যাকে তোমরা যখন আবদার করে দিচ্ছ তখন সোনার সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা ফেলে দিয়ে কৌটোটা তুলে রাখতে বলবো না কি বলো? স্যার, আপনার ওয়াইফ যা ভালো বোঝেন তাই করবেন। ওকে, সাবধান, খুব সাবধান। তাপস কোথায়? তাপস তাকে আমরা শিখিয়ে দিয়ে এসেছি। সে রাজি হয়েছে। এমনি কি আর রাজি হয়েছে? পেটে একটা খুশি পাতেই রাজি। ওই তো আসছে। আরো বেশি করে বোবা হয়ে তুই আমার একমাত্র বোবা ভাই। আমার বোবা ভাইকে দেখতে এসেছে আমার 2 বন্ধু, কারণ ওরা কলকাতার বাইরে থাকে, ব্যবসা করে। এ খবর আগে পাইনি। এটা কি মিস্টার তুষার মল্লিকের বাড়ি? হ্যাঁ স্যার, আসুন আসুন, বসুন। আমি বসতে আসিনি, আমি এসছি মিস্টার তুষার মল্লিকের সঙ্গে দেখা করতে। স্যার, আমি তুষার মল্লিক। ও, আপনি তুষার মল্লিক? দেখি দেখি। আরে পালস দেখে তো সেরকম তুষার তুষার বরফ বা ঠান্ডা কিছু অনুভব হচ্ছে না। কি করে পাবেন স্যার? এই রেস্টুরেন্টের খাবার তৈরির জন্য পাশে দাও দাও করে উনুন জ্বলছে, ওখানে যে দারুণ হিট। ওরা ওরা কারা? আমরা মিস্টার মল্লিকের বন্ধু। খোকা, তুমি এদের চেনো? ইস, এত সুন্দর ছেলেটা। বোবা বোবা স্যার, আমার একমাত্র ভাই তাপস 7 দিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে একেবারে বোবা হয়ে গেছে। এই খবরটা পেয়ে আমার ভাইকে ওরা দেখতে এসেছেন স্যার। আপনি কি বলতে পারেন স্যার, কি করলে আমার এই বোবা ভাইটা আবার আগের মতো কথা বলতে পারবে? মধ্য কলকাতার মধ্যরাতের মধ্যমণি মিস্টার তুষার মল্লিকের রেস্টুরেন্ট থেকে বিখ্যাত একটা মৌচাক সন্দেশ ওই বাবা ভাইটাকে খাইয়ে দিন, তাহলেই ও কথা বলতে পারবে। চলো দীপিকা, আমি আজ থেকে তুই লোকের সামনে হ্যাঁ বোবা বোবা। এই যুগের প্রতিবাদ যেমন বোবা, শুভ শক্তি যেমন বোবা, তেমনি বোবা হয়ে গেছে আমার সাহিত্যের ভাষা। সেই জন্য আমি লেখা বন্ধ করে দিলাম। আর লেপিকাকে বললাম, তুমি যেমন কলেজ যাওয়া বন্ধ করেছো তেমনি বাজার করতেও যাবে না। কি সুন্দর কথা! ওরে এই যে লেখক বাবু, আজকাল কি তোমার বই এই সবই লিখছো নাকি? বললাম তো লিখছি না, লেখা বন্ধ করে দিয়েছি। কি বলছো কি তুমি? কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না, সত্য বোমা হয়ে বসে থাকবে সমাজ বিরোধীদের গোপন আড্ডায়। যুবতী মেয়েরা স্কুলে কলেজে যেতে পারবে না, দেশ পুড়ে চলবে ক্ষমতা দখলের লড়াই। এই যে শোনো, ওইসব আমি কিছু
বাড়ি থেকে বেরোতে দেবো না। তাহলে এত বড় সংসারটা আমি কি দিয়ে চালাবো সেটাও তুমি বলে দাও। ঘরে এক দানা চাল নেই, আনাজপাতি মশলা সবই পুড়িয়েছে, এমনকি সরষের তেলটা পর্যন্ত পুড়িয়ে তেল গেছে। আর কারো সংসারে থাকবে না দীপিকা। অন্যায়, লোভ আর স্বার্থপরতার পায়ে তেল দিতে দিতে সব তেল শেষ হয়ে এই যাবে। যে বলে তোমার ওই সাহিত্যের কথা শুনলে আমার সংসার চলবে না। বাবা দিন রাত ভাবের বাগানে ঘুরে বেড়াচ্ছে, বলি অভাব তো বাড়বে। এইসব লেখা লেখা বলি তো তোমার বই চলছে না। ঠিকই বলেছ, কি করে চলবে আমার বই? পাবলিশ না, কেন আমার বই ছাপবে? আমি তো আজকালকার বড় বড় লেখকদের মতো কাহিনী নায়িকার শরীর থেকে শাড়ি ব্লাউজ খুলে দিতে পারি না, ঘুরিয়ে ফিরে চরিত্রের মুখ দিয়ে বলাতে পারি না সেক্সের কচকচানি। আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করে কাজ করা হবে। দীপিকা। এই যে শোনো, 4 দিন হলো তুমি আমার বোনটাকে কলেজে যেতে দাওনি, আজ আবার বলছো বাজারে যেতে দেবে না। আমি লিপিকা আজ কলেজেও পাঠাবো আর বাজারেও না, পাঠাবো। লিপিকা আমি বাড়ি থেকে বেরোতে দেবো না। তুমি কি মনে করেছো? আপনি চুপ করুন জামাইবাবু, চুপ করুন। যে যা বলছি না তাকে কেন আপনি বোঝানোর চেষ্টা করছেন? লিপিকা, সাহিত্যিকদের ওইটাই কাজ। জামাইবাবু, সাহিত্যই তো মানুষের মনে পৌঁছে দেয় নতুন বোধের বর্ণমালা। সাহিত্যিকরাই তো খুলে দেয় বিশ্ববিজ্ঞানের উৎস মুখ। সাহিত্যের আগ্নেয়গিরি থেকেই তো গলন্ত লাভার মতো বেরিয়ে আসে নতুন দিনের চেতনা। আমি জানি জামাইবাবু, আমি জানি, কিন্তু দিদি তো এসব কথা বুঝবে না। না, আমি বুঝতে চাই না। শোন, 4 দিন হলো তুই কলেজে যাসনি, যা কলেজে যা, তার আগে তুই বাজারটা করে নিয়ে আয়। জামাইবাবু যে আমাকে বাজার যেতে শুনবি না, ওর কথা তুই শুনবি না। ওই পাগলের কথা শুনে তুই যদি কলেজে না যাস, বাজারে না যাস, তাহলে কি হবে? যা বলি, আজকালকার দিনে ওসব সুন্দরী মেয়ে দেখলে আজকালকার ছেলেরা অমন একটু করেই থাকে। কি বললে? না, কোনো কিন্তু নয়। শোন, তোর যা, ও একটা পাগল। ওই পাগলের কথা শুনে তুই যদি লেখাপড়া না করিস, গান বাজনা না শিখিস, তাহলে তোর বিয়ে হবে কি করে জানিস না? যাদের টাকা পয়সা নেই তাদের ওইসব দিয়েই পাত্র আর পাত্রের বাবা মায়ের মন ভরাতে হয়। শোন, আজ তুই কলেজেও যাবি আর বাজার করবি। তাছাড়া রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে আজকালকার ছেলেরা অমন একটু করেই থাকে। ঠিকই বলছি। বলছি, ওই ছেলেগুলো তো শুধু তোর হাত ধরেছিল আর তো কিছু করেনি। অশ্লীল, ভীষণ ভয়ঙ্কর রকমের অশ্লীল। এমনি করে এদেশের চরিত্রহীন সংসারে একটু একটু করে জন্ম হচ্ছে অশ্লীলতা। অপসংস্কৃতির জোয়ারে ভেসে আছে বিংশ শতাব্দীর মৃতদেহ। এ মোরা বাঁচানো যাবে না, এ লাশ পোস্টমর্টম করা হবে না, একে নতুন করে বাঁচিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, মানবিকতা। তবু আমি সাহিত্যিক, আমাকে শেষ চেষ্টা করতেই হবে। লিপিকা, থলেটা আমাকে দাও, না। আমি বাজার যাচ্ছি। না জামাইবাবু, তা হয় না। আপনি লিখুন, আপনাকে যে লিখতে হবে জামাইবাবু, আপনি লিখুন। কি লিখবো? আমার পাণ্ডুলিপির প্রথম পাতাটাই কি পচা? জামাইবাবু, কালিদাসের মালিনী ছিল, বিদ্যাপতির ছিল লক্ষ্মী, চণ্ডীদাসের রামী ধোপানি, কিন্তু আমার নেই। না জামাইবাবু, না, আপনি একা নন, আমরা অনেকেই আছি। কালিদাসের মালিনী, বিদ্যাপতির লক্ষ্মী, চণ্ডীদাসের রামী ধোপানি হতে না পারলেও আমি আপনার পাশে, বড় দাদার পাশে ছোট বোনের মতো আমি থাকতে পারবো জামাইবাবু। বড় দাদার পাশে। সাহিত্যিক পুলকেশ রায়, এতদিন অসহায়ের মতো এতক্ষণ তুমি বৃথায় ভেবে মরছিলে। আমি লিখবো, আমি আজ নতুন করে লিখব। একদা বানর হইতে মানুষ হইয়াছিল, এখন আবার মানুষ বানর হইতে চাইতেছে। বাবা পুলকে, কে? আমি তোর মামা, সরল মামা। তুমি কিছু বলবে মামা? বলবো না বাবা, শুনবো। কি শুনবে? 4 দিন ধরে তোরা বৌমার সঙ্গে ঝগড়া করছিস, কিন্তু কেন কেন তুই বৌমার সঙ্গে ঝগড়া করে নিজে ও কারণে কষ্ট পাচ্ছিস? তার চেয়ে একটা কাজ কর। বলো।
সময় বৌমা ধারে কাছে নেই, কথাটা তোকে বলেই ফেলি। ছোকরা ঝাঁটি গন্ডগোল সবই তো ওই লিপি মেয়েটাকে নি। তা দে না ওই মেয়েটার স্মৃতিতে সিঁদুর। কি বললে? তুই নস তোর মামা তো ভাই রঞ্জনকে দিয়ে তুলিয়ে দে, বিয়ে হয়ে যা। রঞ্জনের সঙ্গে লিপির বিয়ে? এ পুলকেশ, রঞ্জন বাসের ড্রাইভার হয়েছে। তুই কি মনে করছিস রঞ্জন বিয়ে করে সংসার চালাতে পারবে না? কেন পারবো না? আমি বড় বড় বাস চালাতে পারি, আর সংসার চালাতে পারবো না। রঞ্জন, তুমি আপত্তি করো না। বড় বড় মালিকরা যেমন আমার হাতে বাস তুলে দেয়, তেমনি তুমি তোমার শালিকে আমার হাতে তুলে দাও, দেখবে আমি ঠিক। রঞ্জন মদ খাওয়া ছেড়ে দিয়েছে, আমি রংবাজি করাও ছেড়ে দিয়েছি। আর ছেলেদের মুখে শুনলাম তুই নাকি সাতটা খেলতে ধরেছিস। না মানে ওরে হতো ভাগা, সাতটা খেলছিস? দেখবে চড়ে তোর গাল পাটটা উড়িয়ে দেবো। মেরো না মামা, তোমার 30 বছরের নাবালক ছেলের গালে চড় মেরে আর কোনো লাভই হবে না। লাভ হবে না মানে? এই হতো ভাগা, তোর দাদার পাঁচে পিটিকে কর, আর কোনোদিনও সব খেলবি না। প্রতিজ্ঞা করলাম খেলবো না। এইদিকে আয় শোন, আমার পাঁচে পিটিকে কর, আর কোনোদিনও সব খেলবি না। খেলবো না, খেলবো না, খেলবো না। এরা আমার উপন্যাসের চরিত্র, আমার মামা আর আমার মামাতো ভাই রঞ্জন। সেই মামার মামাতো ভাই আজ কত ভালো হবার অভিনয় করছে। ভালো হয়ে যাবে, রঞ্জন প্রতিজ্ঞা করেছে ও ভালো হয়ে যাবে। ভালো হয় তো ভালো মামা। হ্যাঁ। হ্যাঁ, তোমরা এখন যাও, রঞ্জনের সঙ্গে লিপির বিয়ের ব্যাপারটা আমি ভেবে চিনতে পরে বলবো। আচ্ছা বাবা, আচ্ছা। এই হতো ভাগা, আমি স্নান করতে যাচ্ছি। তুই যে কত ভালো হয়ে গেছিস, মাঝে মাঝে তোর পুলকেশ তার কাছে এসে প্রেমান দিয়ে যাবি, বুঝলি? বই পড়লে ভালো হয়ে যায়, কি বলো? কাল থেকে আমি বই পড়বো। কি বই পড়বো বলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ। পুলকেশ দা, তুমি আমাকে বাচ্চা ছেলে মনে করেছো, শিশু মনে করেছো, শিশু। আমি চাই শিশু হেন উলঙ্গ পরাণ কবি। আজ যদি তুমি বেঁচে থাকতে, তাহলে দেখতে পেতে দেশের শিশুরা শিশুর মতো অবস্থা। তারা না পাচ্ছে মাকে, না পাচ্ছে বাবাকে, শৈশব থেকে বইতে শিখছে শুধু চরিত্রহীনতার জামাইবাবু, এই দেখুন, আপনার জন্য বাজার থেকে দুটো অদ্ভুত চরিত্র নিয়ে এসেছি। তার মানে? ঘাবড়াবেন না সাহিত্যিক, ঘাবড়াবেন না, পয়সা লাগেনি, বিনা পয়সায় পেয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, এবার সাহিত্যিকের সঙ্গে চরিত্রদের পরিচয় করে দিই। তন্ময় বাবু, ইনি হচ্ছেন আমার জামাইবাবু, আর জামাইবাবু ইনি হচ্ছে সেই ভদ্রলোক যিনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আর আমি হচ্ছে ওই গুন্ডা ভদ্রলোকের বড় বউ। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার ঠাকুরপো, তুমিও নমস্কার করলে। উনি না বয়সে তোমার বড়, উনি না তোমার গুরুজন। তোমার দাদার মতো লেখাপড়া শিখে কি শিখছো তোমরা ঠাকুরপো? কলেজে গিয়ে তোমরা কি শুধু বই পড়ছো? নিজেদের পড়ছো না? গুরুজনকে সম্মান করতে হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, এ কথাও কি তুমি ভুলে গেছো ঠাকুরপো? আপনি মাফ করো বৌদি। ক্ষমা করবেন পুলকেশ বাবু, আমি কিছুক্ষণের জন্য উত্তেজিত হয়ে চিৎকার করে কথা বলে ফেলেছি বলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। লিখবো, আমি আবার নতুন করে লিখবো মানুষের কথা, যে মানুষের আর কোনোদিনই ফিরে যাবে না। অসভ্য বর্বর যুগে ডারউইনের থিসিস বলে, জলজ উদ্ভিদ থেকে প্রাণীর জন্ম, জন্ম প্রজন্ম পেরিয়ে পেরিয়ে কোটি কোটি বছর বিবর্তন আবর্তনের মধ্যে পাক খেতে খেতে আজকের এই সভ্য মানুষের উৎপত্তি। এরা পিছনে ফিরবে না, এগিয়ে যাবে। আবার মানুষ সত্যি কথা বলবে, মিথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই যে দেখলেন তো ভাই, একটু আগে আমি কেন বললাম যে আমার স্বামী পাগল? বলে এই যে তুমি ওদের সাথে কথা কইবে না।
হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, কথা তো বলবোই। হ্যাঁ, বসুন, আপনারা বসুন। লিপি, বাজারে গিয়ে ওনাদের সঙ্গে দেখা হয়েছিল? আমি অবশ্য লক্ষ্য করিনি, ওই তন্ময় বাবু আমাকে পিছন থেকে ডাকলেন। হ্যাঁ, ওর চোখে যে ক্যামেরা আছে তাই তোমাকে ঠিক চিনতে পেরেছে। চা চিনতে পারবো না? সেদিন যে আমি গুন্ডাগুলোকে তাড়িয়ে দিয়ে ওর গালে চড় মেরেছিলাম। বাবা, একবার গালে চড় মেরে চিরদিনের জন্য মুখটা চেনা হয়ে গেল ঠাকুরপো। বৌদি, হ্যাঁ, উনি তো কথাটা মিছে কিছু বলেনি, কথাটা হলো গিয়ে পূর্বর আগের কথা। তবে কথাটা কিন্তু আমার নয়। তবে কার কথা? আমার বর্দার কথা। বর্দা? হ্যাঁ, মানে আমার স্বামী। আপনার স্বামীর নাম কি? দেখলে মানুষটার গন্ধ, বলে এই যে স্ত্রী হয়ে স্বামীর নাম মুখে আনবে কি করে শুনি? ঠাকুরপো, ওদিকে নয়, এদিকে, এদিকে এসো। তোমার দাদার নামটা বলে দাও, তোমার বর্দার নামটা বলে দাও। বর্দার নাম সুখময় সেন। সুখময় সেন? হ্যাঁ, উনি পুলিশ অফিসার। দাঁড়াও দাঁড়াও লিপি, আমাকে একটু ভাবতে দাও। সুখময় সেন, একজন সুখময় সেনের সঙ্গে আমি স্কুলে পড়তাম, একই গ্রামে ছিল আমাদের বাড়ি, দুজনেই দারুণ বল খেলতাম। তারপর দুজনেই হারিয়ে গেলাম প্রয়োজন আর সময়ের অরণ্যে। কথার পর কথা সাজিয়ে আমি হয়ে গেলাম সাহিত্যিক। আর চোর, গন্ডা, পুলিশ, বদমাস ঠেকাতে ঠেকাতে আমি হয়ে গেলাম জামদের পুলিশ অফিসার সুখময় সেন। পুলাও, আরে তুই যে বিখ্যাত সাহিত্যিক পুলকেশ রায়, সে কথা আগে বলবি তো। গাধা কোথাকার। রে শান্তি, তোমরা এখানে? শান্তি? হ্যাঁ রে, ওই তো আমার বউ শান্তি, আমার ছোট ভাই তন্ময়। কিন্তু তোমরা এখানে মানে? এলাম কি করে, তাই না? খুবই আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, আশ্চর্যই তো। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো আমরা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, অথচ তোমরা আমাদের লক্ষ্যই করো। কেমন করে লক্ষ্য করবে বৌদি? অনেকদিন পর শ্রীকৃষ্ণের সঙ্গে যখন সুদামার দেখা হয়েছিল, তখন কি ওদের অন্যদিকে মন ছিল? হ্যাঁ, ভেরি গুড এক্সাম্পল। তোমার নাম? দাদা, ওই মেয়েটাই সেই লিপি। লিপি? হ্যাঁ, মানে লিপিকা। হ্যাঁ লিপিকা? ঠাকুরপো, ওই লিপি আমার বোন, আপনার বন্ধুর শালী। প্রবল পরাক্রমশালী জবরদস্ত পুলিশ অফিসার সুখময় সেনের বাল্য বন্ধুর একমাত্র শালিকাকে একদল শালিকের বাচ্চা চঞ্চু দ্বারা আক্রমণ করিয়াছিল। অতএব সাহিত্যিক পুলকেশ রায়, আমি তোমার কাছ থেকেই কেস হিস্ট্রিটা জেনে নিলাম। এরপর যে কোনো দিন, আমি যে কোনো সময় ওই মল্লিক মৌচাক রেড করবো। হ্যাঁ, আমি যখন আছি তোর কোনো ভয় নেই। তুই লিপিকে কাল থেকে কলেজে পাঠাবি, আর যা লিখছিলি তাই লিখবি। তুই ধর কলম, আমি ধরি চাবুক, দেখি সাহিত্য আর প্রশাসনের শাসনে সমাজ বিরোধীরা শায়েস্তা হয় কি না। হ্যাঁ, আগামী রবিবার আমাদের বিবাহ বার্ষিকী। এই উপলক্ষে আমাদের বাড়িতে তোদের সকলের নিমন্ত্রণ। তোমার ট্যাগ থেকে যাবে। যাবে তো, আর কি করে যাবে বলো? না, কিচ্ছু করা যাবে না। এই বাড়িতে অত্যাচার, অবিচার, অনাচারের বিরুদ্ধে কোনো কিচ্ছু বলা যাবে না। ওই পুরো বাপটাকে, চ্যাংড়া ভাইটাকে হাত করে ওই বড় বাবু আর বড় কিনে এই বাড়িতে মধ্যমণি হয়ে বসে আছে। ডোরা, চুপ করো না। কেন চুপ করবো? কার ভয়? তোর বৌদির ভয়? কি মুশকিল। আমি তো বলেছি ওরা যা পারছে করুক, আমি দুজনে মিলে গুছিয়ে গাছিয়ে এক করে নেব। আমি কিন্তু তোমার বাবা রাজেশ্বরী বড় বৌমার হাত থেকে শাসনের ছড়িটা কেড়ে নেব। পবন, এই পবন, তোদের মেজা বৌদিমণির জন্য এক কাপ চা দিয়ে যা। তার সাথে বিস্কুটও দিতে বলো। এই পবন, চার সঙ্গে বিস্কুট। মেজবাবু, বড় বৌদি বললেন মেজো বৌদিকে ভেতরে গিয়ে চা খেয়ে আসতে। শুনলে বড় বিবির হুকুম শুনলে আমাকে এখন ভেতরে গিয়ে চা খেয়ে আসতে হবে। উৎসবের দিনে সবকিছু মানিয়ে নিতে হয়। যাও না, ভেতরে গিয়ে চা খেয়ে এসো। বাবা, কি সুন্দর কথা। আমি এখন ভেতরে গিয়ে চা খেয়ে
বসে আছি এই ভ্যাবসা গরমে, আর 3 ঘন্টা ধরে আমি যদি ফুল বডি মেকআপ করলাম সেটা বুঝি নষ্ট হয়ে যাক? বড় বৌদি কিন্তু একটুও মেকআপ করেনি। আরে জানলে তো করবে, কোন হাফ হাতে করে মেয়ে, আর তাছাড়া ভাগ্যক্রমে এখানে এসে পড়েছে। আর তাছাড়া ওই আধবুড়ো বরের সামনে মেকআপ করে দাঁড়াবে কোন লজ্জায়? কি বললেন? বড় বাবু আধ বড়? না তা কেন, তোদের এই মেজবাবুর মতো সেক্সি আনবেন? এই একটা সিগারেট খাবো, দাও না একটা সিগারেট। ছি 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 মেজ বৌদি, আমি অনেক বাড়তি রান্নার কাজ করেছি, কিন্তু আপনার মতো বউ আমি কোনো বাড়তি দেখিনি। কি বলেন? যা দেখছি তার আর কতটুকুই বা বলতে পারলাম মেজ বাবু। কি বলি? এত বড় কথা? আর এইসব কথা বুঝি এই এই ছোট লোক, এইসব কথা বুঝি বড় গিনি শিখিয়ে দিয়েছে? আপনাদের মতো সভ্য ভদ্র সমাজে আমাদের মতো গরিব ছোট লোকদের ভালো কথা শিখিয়ে দেবে সেই সত্য যুগের আছে? কি এত বড় কথা? মারুন মারুন ওই ছোট লোকের কালে 2 চড় মেরে আপনারা বুঝিয়ে দিন যে ছোট মুখে বড় কথা বলা এসছে শাস্তি। আমি 1000 দিন তোকে বলেছি না বড় বাবু বড় বৌদি ভালো লোক না, উপরটা খুব ভালো কিন্তু ভিতরটা মিশমিশে কালো। বলছি অফিস থেকে ফেরার মধ্যে না এই মহেশের জন্য ভালো একটা জামা প্যান্ট নিয়ে আসবে কেমন? ওকে। দেখলি তো বাবা মেজ বৌদির কত বড় মন, খুব তো বড় বৌদি করিস, কোনদিন তোকে একটা জামা প্যান্ট কিনে এনে দিয়েছে? দরকার নেই মহেশ, আমার দরকার নেই। দিনকে রাত বলে সত্যকে মিথ্যে বানিয়ে কারো কাছ থেকে আমি পুরস্কার নিতে চাই না। তার যে ওই ভালো মানুষের তিরস্কার আমার কাছে অনেক অনেক অনেক। সামনে মাসে এই ছোট লোকটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সামনের মাসে নয় ডোরা, কালই ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। তুমি এত অ্যাডভান্স ছিলাম না ডোরা, তোমাকে কাছে পেয়ে আমি অনেক ফাস্ট হয়ে গেছি। এই সংসারে ঘোর ধরে মাঠে পিছিয়ে পড়ে ঘোড়াটা যত এগিয়ে যাবে তত আমরা পিছিয়ে যাব, তত আমি চিন্ময়। ঠিক বলেছেন মেজ বাবু, কর্তা বাবুর সাহসে সাহসী হয়ে বড় বাবু বড় বৌদির সংসারটাকে নিয়ে জানা তাই করছে। আপনারা দুজনে সংসারটার উপর একটু নজর দিন। মহেশ, হ্যাঁ মেজ বাবু মেজ বৌদি, আপনারা আপনাদের নিজেদের পাওনা গন্ডা আপনারাই নিজেরাই বুঝেনি। এই যুগে বাবা ভাই দাদা বৌদি যতই বলুন কেউ কারণ। কি বললি রে মহেশ? আমি খারাপ কথা তো কিছু বলেনি বাবা, মহেশ বলছিল বাজে বাজে বন্ধু বান্ধব সঙ্গে না মিশে বাবা ভাই দাদা বৌদি ছাড়া সময় দিন, আর কিছু না। আমি ওই কথাটাই বলছিলাম কর্তা বাবু, আপনি শুনতে ভুল করেছে। ভুল করেছি? হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন, শুধু ছাড়া এবং আর এই কথা দুটো শুনতে পাননি। বাবা ভাই দাদা বৌদি ছাড়া কেউ কারণ নয়। তোমরা যখন বলছো তখন তাই হবে। হয়তো আমি শুনতে ভুল করেছি। বাবা, মেজ বৌমা, হয় হয় মানুষের জীবনে এরকম ভুল হয়ে যায়। এমনি অনেক ছোটখাটো কথা শোনার ভুলেই হোক আর বলার ভুলেই হোক কত সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আগে হ্যাঁ বাবা, রামায়ণে তার জলজ্যান্ত প্রমাণ আছে। যেমন কৈকেয়ীর কথা শুনে রাজা দশরথ রাম সীতাকে বনে পাঠিয়েছিলেন। কাল রাত্রে বড় বৌমা রামায়ণের ওই জায়গাটা পড়ে আমাকে শোনাচ্ছিল। মা আমার কি সুন্দর রামায়ণ মহাভারত পড়ে। ওই রামায়ণ মহাভারত শুনিয়ে তো বৌদি আপনাকে হাতের মুঠোয় করে রেখেছে বাবা। কি বললি চিন্ময়? আপনার ছেলে তো ঠিক কথাই বলেছে বাবা। মেজ বৌমা, আপনার মেজ বৌমার বাইরের সাজ পোশাক দেখে ওকে
আপনি ভুল বুঝবেন না বাবা, ওর ভিতরটা খুব নরম, দুর্বল। দুর্বল? হ্যাঁ বাবা হ্যাঁ, এই দিদি যেভাবে আপনাকে শাসন করে না, তাতে আমি কিছুতেই সহ্য হয় না বাবা, কিছুতেই সহ্য হয় না বাবা। বাবা আপনি ঠিক থাকুন, আমরা তো আছি। এই সংসারে সবকিছু দায়িত্ব তো আপনার বাবা। হ্যাঁ সে তো আমারই, আমি কোনো অপচয় হতে দেবো না। তাছাড়া এই সংসারে তো একটা ফাংশন লেগেই আছে, এই যে এই সংসারে একটা অপচয়। অপচয়? দেখুন না, কবে দাদা বাবুদির বিয়ে হয়েছে তার ঠিক নেই, আজও বিবাহ বার্ষিকী উৎসব পালন করে গোছা গোছা টাকার অপব্যয়। অপব্যয়? হ্যাঁ বাবা, এইসব ফাঁসে না করে এই যদি সমস্ত সঙ্গে এই খরচার টাকা যদি আপনার হাতে তুলে দিত। যেমন আমার মাইনের সব টাকা আমি আপনার হাতে তুলে দিই। কিন্তু সুখময় তো দেয়। সব টাকা দেয় না বাবা। আমি যদি তার অর্ধেক কোথায় না। আর কি করে দেবে? দাদা যে দিদির নামে ব্যাংকে টাকা জমাচ্ছে। তাছাড়া আজে বাজে খরচা করে টাকা উড়ায়, দেখবে কন্যা বর্দা মার্ডার হয়ে যায়। ও কথা বলিস না চিন্ময়, এই দেখ তোর মুখে ওই কথাটা শুনে আমার শরীরটা কেমন কাঁপছে, আমার মাথাটা ঘুরছে, আমি চোখে ঠিক দেখতে পাচ্ছি না চিন্ময়, আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে আমি তোকে বোঝাতে পারছি না চিন্ময়। কি জ্বালা, কি যন্ত্রণা। বাবা কি হচ্ছে বাবা? বাবা কি হচ্ছে আপনার? ওরে চিন্ময়, কত জ্বালা, বাবা হয়েছে কত যন্ত্রণা। যারা বাবা হয়েছে একমাত্র তারাই জানে, আর কেউ জানে না। ঘোর ধরে মাঠে পিছিয়ে পুরা ঘোড়াটা এবার এগোচ্ছে তো। এই না, বৌদি আসছে। হ্যাঁ, এই সংসারে সব কোটা ঘরের তালা খোলার একটা মাত্র চাবি, সেই চাবিটা হাত করতে পারলে এবারই সব ঘরের তালা খোলা যাবে। সেই হাতটা, যে হাত দিয়ে শক্ত করে তালাটাকে ধরে ঘুরে ঘুরে সব কটা তালা অনায়াসেই খোলা যাবে, সেই হাতটা কোথায় মেজো ঠাকুরপো? ডোরা, কথাটা তুমি বৌদিকে বুঝিয়ে বলো। দিদির কানে এখন কোনো কথাই ঢুকবে না, কারণ দিদির মুখ দেখে মনে হচ্ছে না দিদির ভীষণ রেগে আছে। থাকবো না রেগে? পবন তোমাদের কাছে চা দিতে এসে কি সব কথা শুনে কি এখান থেকে কাঁদতে শুরু করে দিয়েছে? কাঁদছে? হ্যাঁ কাঁদছে। তোমরা তাকে ছোট লোক বলে গালাগালি করেছো। ও দিদি বলি ছোট লোক আর ছোট ছেলে একই কথা হলো? ছোট ছেলে? হ্যাঁ, ডোরা তো আমার সামনেই তাকে বলেছে আজ এই বাড়িতে একটা উৎসব, আর তুই কিনা ছোট ছেলের মতো ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে, আমি না হয় কথা বিশ্বাস করলাম যে শুনতে ভুল করেছে, কিন্তু বাবা বাবার কি হয়েছে? বুড়ো মানুষটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, দু চোখ ভর্তি জল। আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবা, আপনার কি হয়েছে? বাবা বললেন বড় বৌমা, আমার বড় ছেলে বোধহয় মার্ডার হয়ে যাবে। ডোরা, আমি তোমাকে তখনই বললাম পুলিশ অফিসার মিস্টার মেহতা হত্যাকাণ্ডের পর আমাদের দুই ভাইয়ের খুব ভয় হয়, কোনদিন আমরা সমাজ বিরোধীদের হাতে মার্ডার হয়ে যেতে পারি। ও এই কথা। দেখো দেখি কাণ্ড, বাবা তো একবারে ভুল বুঝে ছোট ছেলের মতো কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। দিদি গো দিদি, মানুষ বুড়ো মানুষ হলে এরকম একটু আধটু করেই থাকে। তুই ঠিক বলেছিস মেজো বউ। ও দিদি, তুমি আবার আমাকে মেজো বউ বলে ডাকছো?
কতদিন না বলেছি তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে। কিন্তু না বৌদি, কোনো কিন্তু নয়, দিদি বোনের নাম ধরে ডাকবে, এইটাই তো নিয়ম। ঠাকুরপো, তোমার মুখে অনেক দিন পরে একটা সুন্দর কথা শুনলাম। খুব ভালো কথা বলেছো, বড় ভালো কথা, শিক্ষার কথা বলেছো। কথাটা শুনে আমি খুব আনন্দ পেলাম কিন্তু ভাই। তোমাকে দেখে আমি যে এতটুকু আনন্দ পাচ্ছি না দিদি ভাই। কেন এনেছো, কেন? দিদি ভাই, আজ তোমার বিবাহ বার্ষিকী, সাজ নেই, সজ্জে নেই, এই কোনো রকম একটা শাড়ি রোল করে পরে আছো। চলো চলো, আমি তোমাকে সাজিয়ে দেবো, চলো। ও মেজো ঠাকুরপো, ডোরার বোধহয় মাথার ঠিক নেই, বলে কিনা আমাকে নিয়ে গিয়ে সাজিয়ে দেবে। ঠিকই তো বলেছে, তুমি ডোরার মতো সাজলে তোমাকে দেখে দাদার বয়স অনেক কমে যাবে। ঠাকুরপো, দিদি লজ্জা কেন, দিদি লজ্জা কেন? এই বড়দা আধ বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি বুড়ো তো হয়ে যায়নি। এক্স্যাক্টলি। মেজো ঠাকুরপো, আমি যাই, আমি যাই। না না না, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আজ তোমাকে সাজতে হবে, নাচতে হবে, গাইতে হবে, ঠিক এমনি করে জিঙ্কুনা করে লাকুনা করে লাকুনা করে না না। এই ভদ্রলোকের বাড়িটাকে তোরা হোটেল বানাতে চাস, যে হোটেলে দিন রাত বদ আর মেয়ে মানুষ নিয়ে মাতামাতি করা হয়। তোদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত হাজার হাজার যুবক যুবতী এই সভ্যতাকে তোরা কোন অন্ধকারে নামাতে চাস? সভ্যতার নামে যে অসভ্যতা তোরা করে চলেছিস তার জন্য তোরা দায়ী, একমাত্র তোরা। হ্যাঁ তুই তন্ময় নামে যে কলেজ স্টুডেন্ট, যার দিন রাত বই নিয়ে তন্ময় হয়ে থাকার কথা, সেই তুই মেজ বৌদির সঙ্গে সমান তালে অশ্লীল নাচ নেচে যাচ্ছিস। তোর লজ্জা করে না? তোদের বাড়িতে টাঙানো রয়েছে রামকৃষ্ণের ছবি, তোদের শরীরে বইছে একটা ভালো বাবা, একটা ভালো মায়ের অস্থি মজ্জা সমস্ত মিশে রয়েছে। আর বাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে রামকৃষ্ণের ছবি, সারদা দেবীর ছবি, বীর সন্ন্যাসী বিবেকানন্দের ছবি, বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক ভগ্নী নিবেদিতার ছবি। ওই ছবিগুলোতে ঝুল পড়ে ময়লা পড়ে কেমন ময়লা হয়ে গেছে। ওমা, যদি ভারতবর্ষটাকে ভারতবর্ষ রাখতে চাও বৌমা, তাহলে ঝুল পড়ে রাখা, ধুলো ময়লা লেগে থাকা ছবিগুলোকে নামিয়ে আবার তোমাদেরকে পরিষ্কার করতে হবে। আর ওই ছবিগুলোর কাছ থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে যে যৌবন শুধু লাম্পট্যের জন্য নয়, যৌবন দেশের জন্য, দেশের জন্য, মহাভারতের মহাসাধনায় উৎসর্গের জন্য। থামো থামো থামো, তোমার ওই জ্ঞানের লেকচার এবারে সকলের মুখস্থ হয়ে গেছে। যৌবন যদি শুধুমাত্র ত্যাগের জন্য, তাহলে কেন এদেশে ছাপা হয় একাধিক উলঙ্গ পত্রিকা? কেন এদেশের দেওয়ালে দেওয়ালে সেটে দেওয়া হয় যুবক যুবতীদের ছবি ছাপা উলঙ্গ পোস্টার? তাই বলছি, চুনোপুটি সমাজ বিরোধীদের পিছনে না ছুটে যদি পারো বড় বড় সমাজ বিরোধীদের পিছনে তাদের চরিত্রটাকে ভালো করে পালিশ করে দাও, না হলে সবাই বলবে পুরোপুরি পুরো না হলেও আদমুড়ো পুলিশ অফিসার যৌবন শব্দটাই সহ্য করতে পারে না। শান্তি! ঠিক কোথায় বলেছে, মল্লিক মৌচাকে গিয়ে মৌমাছিগুলো উড়িয়ে দিয়ে এই দেশে শান্তি তুমি রক্ষা করতে পারবে না। আগে রক্ষা করুন আপনার নিজের ঘরে শান্তি। শান্তি? একটু আগে তুমি যে কথাটা বললে, তুমি জানো সেই কথাটার মানে কি? একটু আগে তুমি যে কাজটা করলে, তুমি কি জানো সেই কাজটার মানে কি? কি করে জানবো? আমার মানে যে অনেক পুরনো। হাসবে না, একদম হাসবে না। তোমার ওই হাসি আমার একদম ভালো লাগছে না। কি করে ভালো লাগবে? আমি যে তোমার পুরো স্বামী।
কথাটা কিন্তু আমার নয়। তোমার 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 হ্যাঁ তোমার তোমার অন্যের মুখ দিয়ে তুমি কথাটা বলে দিয়েছো, তাই অন্যের বেনামে তোমার মনের কথাটা তুমি আজ আমাকে শুনিয়ে দিলে। এতদিন পরে তুমি আমাকে এই চিনলে বুঝি? তাহলে বলো, এই সংসারটাকে মাথায় নিয়ে কার জন্য আমি বুড়ি সেজে বসে আছি? কার জন্য ভুলে গেছি আমি উজ্জ্বল হাসি আসতে? কি কারণে, কোন লজ্জায়, কার সম্মান রক্ষা করার মতো আমি ডোরার মতো নাচ গান করতে পারলাম না? আমি কি নাচতে পারি না? আমি কি গাইতে পারি না? আমি কি ডোরার দর্প চূর্ণ করবার জন্য ডোরাকে বলতে পারতাম না, ওরে ডোরা, যৌবনের নাচ গান ওরকম নয়, ওরকম নয়, ঠিক এইরকম